আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বন্ধ করা হলো লঞ্চ ও স্পিড বোট চলাচল। পদ্মায় উত্তাল ঢেউ থাকায় ২-৩টি ফেরি চলছে কোনো রকম, বাকি ফেরিও রাখা হয়েছে বন্ধ। এতে উভয় পারে আটকা পড়েছে যাত্রী এবং যানবাহন। বৈরী আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে দমকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে উত্তাল হয়ে ওঠে পদ্মা। তাই দুর্ঘটনা এড়াতে বেলা ১১টার দিকে এ রুটের সকল লঞ্চ ও স্পিড বোট বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ ২২টি রুটের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিআইডব্লিউটিএ পরিবহন পরিদর্শক কবির হোসেন। তিনি জানান, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় সকাল ৮:৩০ থেকে অভ্যন্তরীণ ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ ২৬ আগস্ট, দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ি কয়লা খনি না করার দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। ঘেরাও করা হয় এশিয়া এনার্জি ফুলবাড়ি অফিস। এ সময় তৎকালীন বিডিআর ও পুলিশের গুলিতে প্রাণ হারান কলেজ ছাত্র তরিকুল আমিন ও সালেকিন নামের ৩ যুবক। আহত হন প্রায় ২ শতাধিক নারী পুরুষ। পঙ্গুত্ব বরণ করেন অনেকে। দিনাজপুর থেকে হারুনুর রশিদের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে সকাল থেকে ফুলবাড়ি ঢাকা মোড়ে ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে। দুপুর ২টার দিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ি রক্ষা কমিটির নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে প্রথমে পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধা পেরিয়ে বিশাল মিছিলটি রূপ নেয় বিক্ষোভে। পুলিশ বিডিআরের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিলটি এগোতে থাকলে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল, রাবার বুলেট ও নির্বিচারে মুহুর্মুহু গুলি বর্ষণ করা হয়। বিডিআরের গুলিতে এ সময় নিহত হয় আলামিন, সালেকিন ও তরিকুল। ঘটনার ১৪ বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই ৬ দফা চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অপরদিকে ফুলবাড়িতে কয়লা খনি বাস্তবায়নের চক্রান্ত পুনরায় করা হলে স্থানীয়রা তার জবাব দিতে সবসময় রয়েছে প্রস্তুত। এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া এবং এশিয়া এনার্জিকে বাংলাদেশের কোনো জায়গায় উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি হবে না তার নিশ্চয়তা সৃষ্টি করার লক্ষ্যে আমরা সরকারকে দাবি জানিয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা ফুলবাড়িবাসীর পক্ষ থেকে আবেদন জানাই, ফুলবাড়িতে যেন আর জীবনে কোনোদিন কয়লা খনি না হয়। ফুলবাড়ি আন্দোলনের অন্যতম নেতা পৌর মেয়র মুর্তজা সরকারকে প্রধান আসামি করে ১৯ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সেদিন আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলা কার হুকুমে হয়েছিল তা সুষ্ঠু তদন্ত করে জনগণের সামনে তুলে ধরার দাবি জানান এই পৌর মেয়র। ফুলবাড়ির মানুষ এখনো ঘুমায় আছে এবং শান্ত আছে। যদি ফুলবাড়িকে নিয়ে আবার চক্রান্ত করা হয়, ফুলবাড়ির মানুষ রক্ত দিয়ে ফুলবাড়িকে রক্ষা করবে। ঘটনার ১৪ বছর পার হয়ে গেলেও গণবান্ধব সরকারের পক্ষ থেকে সেই ৬ দফা চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চান দিনাজপুরের ফুলবাড়িবাসী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের আলীটেক ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় ২ জন রক্তাক্ত জখম সহ আহত হয়েছে ৪ জন। এ ঘটনায় থানায় অভিযোগ করেও বিপাকে আহতের স্বজনরা। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেও প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও স্বজনরা। আহতরা জানায়, মামলার বিবাদীরা এলাকায় মাদকের সাথে জড়িত থাকায় বিভিন্ন সময়ই নিষেধ করত আহত জাকির ও আবু বক্কর। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর চড়াও হয় মাদক সেবীরা। বাগেরহাটের শরণখোলায় ছাগলের গায়ে কাদা মাখামাখির মতো তুচ্ছ ঘটনা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে জাকির জমাদ্দার নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে শরণখোলা উপজেলা ধানসাগর গ্রামে জাকির জমাদ্দার ও তার প্রতিবেশী মন্টুর পরিবারের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের আরও ৪ জন আহত হন। কক্সবাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও কন্ট্রাক্ট ট্রেসিং কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কন্ট্রাক্ট ট্রেসিং মধ্যবর্তী তথ্য বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণী সভা। মঙ্গলবার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতায় স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামাল হোসেন।
রংপুরে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে কসমেটিক সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। বন্ধ রয়েছে আমদানি, বাজারে নেই পর্যাপ্ত মালামাল। আর সরকারের নির্দেশে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ হয়ে যাওয়ায় আরও বিপাকে খুচরো পাইকারি ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হলেও দীর্ঘস্থায়ী ক্ষতির আশঙ্কা করছেন তারা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুর ১টা, রংপুর নগরীর প্রধান সড়কের চিত্র এটি। এক পাশে জেলা পরিষদ সুপারমার্কেট এবং আরেক পাশে নবাবগঞ্জ বাজারকে ঘিরে পুরো এলাকায় গড়ে উঠেছে সকল প্রকারের প্রয়োজনীয় সামগ্রীর বিশাল এক বাজার। পাইকারি থেকে খুচরা সব ধরনের পণ্যই পাওয়া যায় এখানে। অথচ দুপুরের এ সময়ে দোকানে বসে অবসর সময় কাটাচ্ছেন কর্মচারীরা। বস্তাবন্দি হয়ে পড়ে আছে বিভিন্ন সামগ্রী, কিন্তু নেই একজনও ক্রেতা। আমাদের বেচা বিক্রি সেরকম নেই, আমরা খুব দুর্দিনে আছি, আমরা খুব সমস্যায় আছি। দোকানে স্টাফদের নিয়ে চলা মুশকিল হচ্ছে, দোকান ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে। করোনা শুরু হওয়া থেকে আমাদের একদম ব্যবসা যেরকম আগে যেরকম ব্যবসা করেছিলাম এখন আমাদের সেই পরিমাণ ব্যবসা হচ্ছে না। করোনায় আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তারপরে আমাদের চায়না থেকে মাল আসতেছে না, আমাদের চায়না মালগুলো আনতে পারতেছি না ঢাকা থেকে। পাইকারি বাজার থেকে বের হয়ে খুচরা বাজারে ঢু দিতেই দেখা গেল একই চিত্র। দু একজন ক্রেতা থাকলেও মন্দাভাব ব্যবসাতে। নিজেদের ভরণ পোষণ, কর্মচারী আর দোকান ভাড়া নিয়ে রয়েছেন আতঙ্কে। এই করোনাকালীন সময়ে আমরা অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় রয়েছি। আমাদের ক্রেতা সাধন একদম নেই বললেই চলে। দোকান ভাড়াটিয়ার কাছ থেকে দোকান ভাড়া পাচ্ছে না, কারণ ব্যবসা মন্দা। ইতোমধ্যেই সবকিছুই স্বাভাবিক হলেও এখনো ব্যবসায়ীদের ওপর রাত ৮টা পর্যন্ত সরকারি নির্দেশে দোকানপাট বন্ধ থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তবে এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে নির্দেশ এলেই তা বাস্তবায়ন হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। ব্যবসা প্রতিষ্ঠানের তারা দোকানগুলো বন্ধ রাখে বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এইটা কিন্তু আমাদের মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত। সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ থেকেই যখন আমাদেরকে দেওয়া হবে তখনই আমরা এটা বৃদ্ধি করার জন্য তাদেরকে অনুমতি দিতে পারব। করোনা ভাইরাসের প্রভাবে ৬ মাস ধরে কার্যত নতুন পুরনো সব উদ্যোক্তারাই ঝুঁকির মুখে। হয়তো আবারও আসবে ফিরে সোনালী অতীত, আর এমনটাই প্রত্যাশা রংপুরের ব্যবসায়ীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় চাঁদপুর সিঙ্গা গ্রামের অসীম শেখকে মাদক সেবনকালে 250 গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন। চাঁদপুর গ্রামে আমরা একজনকে গাঁজা সেবন অবস্থায় পেয়েছি এবং তার কাছ থেকে 250 গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। সেই গাঁজাটা আমরা জব্দ করেছি এবং আপনাদের সামনে দেখলেন আমরা ধ্বংস করলাম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।